ব্যক্তিগত জীবনে যাদের ধৈর্য একেবারেই কম, আমি বিনীত অনুরোধ করছি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার ধৈর্য শক্তি কয়েক গুণ বেড়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, ধৈর্যের গাছ পুরোটাই কাঁটাযুক্ত, কিন্তু এই কাঁটাযুক্ত গাছ বেয়ে যারা উপরে উঠতে পারবে তারাই এর সুমিষ্ট ফল খেতে পারবে। পবিত্র কোরআনে আল্লাহ বেশ কয়েকবার রিপিট করে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। প্রিয় দর্শক, স্ক্রিনে যে যুবককে আপনারা অনেকগুলো কাঠের পাটাতন নিয়ে একটা ফরেস্ট স্কুটির চালিয়ে জঙ্গলের ভেতরে প্রবেশ করতে দেখছেন, সে মূলত একটা ট্রি হাউস বানানোর বিশাল প্রজেক্ট নিয়ে অগ্রসর হচ্ছে। যেই ব্যক্তি একটা গাছের মাথায় বাড়ি নির্মাণের প্রজেক্টের দায়িত্ব এই যুবককে দিয়েছে, সে একজন রাশিয়ান বিলিয়নিয়ার। কাজেই সফলভাবে প্রজেক্ট শেষ করতে পারলে পারিশ্রমিকের থেকেও কয়েক গুণ বেশি টাকা উপার্জন করতে পারবে এই যুবক। তো জঙ্গলের যে বৃহৎ আকার বড় গাছটিকে কেন্দ্র করে তার ট্রি হাউস বানাতে হবে, শুরুতে নিচের দিকে অনেকগুলো সিঁড়িকে ধারাবাহিকভাবে এক এক করে গাছের সাথে লাগিয়ে উপরের দিকে রাউন্ড শেপে উঠিয়ে নিয়ে যেতে হবে। এই কাজটা কিন্তু সহজ নয়। আপনি দেখতে পাচ্ছেন এই গাছের বাকল অত্যন্ত মোটা। এই মোটা বাকলের উপরে এক পাশ থেকে সিঁড়িকে মজবুতভাবে লাগিয়ে দেওয়া সহজ কাজ নয়। তাই বাকল ফেলে দিয়ে স্বয়ংক্রিয় স্ক্রুড্রাইভারের সাহায্যে ক্লামের মধ্যে তার কাঠের সেই সিঁড়ির পাটাতনগুলোকে লাগিয়ে দিল মূল গাছের বডির সাথে। শুরুর দিকে দেখে ব্যাপারটাকে কঠিন মনে হলেও রাশিয়ান কার্পেন্টার জো একজন দক্ষ এবং অভিজ্ঞ মিস্ত্রি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন প্রথম এবং দ্বিতীয় সিঁড়িটি উপরের থেকে নামমাত্র একটা ক্লামের সাথে সংযুক্ত করে নিচে বেশ ভারী 3টি স্ক্রুর সাহায্যে সেটাকে লাগিয়ে দেওয়া হলো। সাপোর্টিং হিসাবে আরেকটা কাঠের পাটাতনকে গাছের নিচের দিকে স্ক্রুর সাহায্যে লাগিয়ে সিঁড়ির অপর প্রান্তের সাপোর্টিং এর সাথে সংযুক্ত করে দেওয়া হলো। সুতরাং এখন বুঝতেই পারছেন এটা কতটা মজবুত এবং নিখুঁত হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন প্রথম 3টি সিঁড়ি লাগিয়ে সর্বশেষ সিঁড়ির উপরে বেশ কয়েকটা লাফঝাপ দিয়ে সে পরীক্ষা করলো তার এই উডেন স্টেয়ার কতটা মজবুত হচ্ছে। তবে কাজটা ঝুঁকিপূর্ণ। প্রিয় দর্শক, এই সিঁড়িগুলো যতই উপরের দিকে যাচ্ছে, বিশাল চওড়া মোটা গাছের বাকলগুলোকে কুঠারের সাহায্যে ফেলে দিয়ে ভেতরের কাঠের সাথে এই সিঁড়ির প্রতিটা পাটাতন সংযুক্ত করতে হচ্ছে এবং নিচে আবার সাপোর্ট গড়ে দিতে হচ্ছে। প্রথম অন্তত 15 ফিট পর্যন্ত কাজটা সহজ হলেও এরপরে জোরের জন্য কাজটা আস্তে আস্তে কঠিন হতে থাকলো, কারণ সিঁড়ি যত উপরের দিকে উঠছে নিচে পড়ার ঝুঁকি ততই বাড়ছে। এবার আসুন, জো কতটা ধৈর্যশীল যুবক আপনাকে একটা বিচ্ছিন্ন ঘটনা জানাই। সে যেই ফরেস্ট স্কুটির ক্যারিয়ার দিয়ে কাঠের পাটাতনগুলোকে তার সমিল থেকে নিয়ে আসছিল, আসার পথে কিন্তু তার ক্যারিয়ারের একটা চাকা এমনভাবে ভেঙে গিয়েছে যে সেটা বডির সাথে পুরোই বাঁক নিয়ে উল্টো হয়ে গিয়েছে। মানে এটাকে আর ঠিক করার কোনো সম্ভবই না যে পর্যন্ত না চাকা খোলা হবে। তো শেষমেশ সে চাকাটাকে খুলে সেই জায়গায় একটা কাঠকে লাগিয়ে দিল। সুতরাং বাকি রাস্তা এক চাকা এবং অপর চাকার জায়গায় এই কাঠের গুড়ির উপরে ভর করে স্কুটিরটাকে টেনে তার সমিলে নিয়ে গেল। তো যাই হোক, 15 ফিটের উপরে যতগুলো সিঁড়ি লাগাতে হবে, যোগকে ভালোভাবে লাইভ প্রিকশন নিতে হবে, কারণ বলা যায় না কখন সিঁড়ি থেকে পিছলে নিচে পড়ে যায়। তাই সে গাছের উপরের দিকের একটা ভারী কাণ্ডের সাথে রশি লাগিয়ে ঝুলে ঝুলে বাকি সিঁড়িগুলোর কাজ সমাপ্ত করলো। জো তার কাজকে ভালোবাসে, তাই তো প্রাথমিক ধাপের কাজ শেষ করে জঙ্গলের একটা প্রবাহিত ঝর্ণার পানির পাশে পূর্ব থেকে নিয়ে আসা ফ্রোজেন মাংস সাথে কিছু ভেজিটেবল মিশিয়ে খুব কায়দা করে একটা গাছের গুড়িকে 4টি ভাগে বিভক্ত করে এর মধ্যখানে আগুন ধরিয়ে সে তার খাবারগুলোকে ফ্রাই করলো এবং ঝর্ণার পানির উপরে ভেসে ভেসে খাবার খেলো এবং তার পোষা কুকুরকেও খাওয়ালো। প্রিয় দর্শক, একবার কিন্তু জো পিছলে গিয়েছিল। উপরের দিকে ব্রাঞ্চের সাপোর্ট না পেলে হয়তো সে পড়েই যেত, কিন্তু তার বডিতে থাকা গুরুত্বপূর্ণ সব যন্ত্রপাতি নিচে পড়ে গিয়েছে। সুতরাং বুঝতেই পারছেন, উপার্জিত অর্থ এত সহজেই পকেটে আসে না। এর জন্য জীবনের ঝুঁকি নিতে হয়, ধৈর্য ধরে লেগে থাকতে হয়, আরো কত কি করতে হয়। প্রিয় দর্শক, গাছে ঝুলে ঝুলে জয়ের এই বিশাল কর্মযজ্ঞ শেষ হচ্ছে না। ইতিমধ্যে ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে। আপনারা জানেন রাশিয়া একটা শীতপ্রবণ দেশ। সুতরাং সিঁড়ির কাজ সমাপ্ত করে বসে থাকলে হবে না। গাছের উপরি কাণ্ডর সাথে মিলিয়ে তাকে তার ট্রি হাউজের ফাউন্ডেশনের কাজগুলো সমাপ্ত করতে হবে।
বিশেষ করে ভারী কাঠের দুটি পাটাতনকে গাছের সাথে খোদাই করে অ্যাডজাস্ট করতে হবে, যার উপরে তার পুরো ট্রি হাউজের ওয়েট ম্যানেজমেন্ট হবে। সহযোগী হিসাবে জো এই পর্যায়ে তার আরেকজন কার্পেন্টার বন্ধুকে নিয়ে আসলো। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে শূন্যের মধ্যে কিভাবে ট্রি হাউজের মূল কাঠামোটাকে অ্যাডজাস্ট করছে জো। কিন্তু সবসময় মানুষের ভাগ্য তার অনুকূলে থাকে না। ট্রি হাউজের মূল কাঠামো অ্যাডজাস্টমেন্ট মাত্র আর দুদিনে শেষ হয়ে যাবে এমনই একটি অবস্থায় মুষলধারে বৃষ্টি শুরু হলো। এই বৃষ্টি তো থামার নয়, টানা 5 দিন পর্যন্ত ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে তো পড়ছে। এর উপরে তাপমাত্রা নেমে এসেছে 10 ডিগ্রির নিচে। বৃষ্টিতে ভিজতে ভিজতে কাঁপুনি উঠে যায় জোয়ের। এক পর্যায়ে কাঠের পাটাতনগুলোকে গাছের গুড়ির উপরে সাজিয়ে নিচে গিয়ে বসে থাকে। বৃষ্টির পানি হাতে পড়ার পরে সেগুলো বরফ হয়ে যাচ্ছে। কিন্তু থেমে যাওয়ার পাত্র জো নয়, পরাজিত হওয়া চলবে না তাকে। এই পুরো ট্রি হাউস সম্পন্ন করে তার বিলিনিয়ার ক্লায়েন্টকে খুশি করতে হবে এবং বিনিময়ে পারিশ্রমিকের থেকে কয়েক গুণ বেশি উপার্জন তার হবে, যা দিয়ে সে তার লাইফের ফিউচার সেটেল করতে পারবে। টানা 1 সপ্তাহ পর্যন্ত বৃষ্টির সাথে যুদ্ধ করে বৃষ্টি থামা মাত্র জো আবার পুনরায় কার্যক্রম শুরু করে দিল। এ পর্যায়ে যে সিঁড়িটা সে তৈরি করেছে সেটার মধ্যে রেলিং লাগাতে হবে। রেলিং হিসাবে গাছের উপরে থাকা যে কাণ্ডগুলো করাত দিয়ে কেটে নিচে ফেলে দিয়েছিল সেগুলোকে টুকরো টুকরো করে সেগুলোকে রেলিং হিসাবে সিঁড়ির সাথে অ্যাডজাস্ট করা হলো। শুধু তাই নয়, উপর থেকে ভেঙে পড়া কাণ্ডগুলোর ছোট ছোট যে ব্রাঞ্চগুলো রয়েছে সেগুলো রেলিং এর হাতল হিসাবে দেওয়া হলো। কিভাবে ওয়েস্টগুলোকে কাজে লাগিয়ে তার প্রজেক্টকে শৈল্পিক রূপ দিতে হয় তা জো খুব ভালো করে জানে। ট্রি হাউজের মূল কাঠামোটা শুধুমাত্র 2টা পাটাতনের উপরে দাঁড়িয়ে থাকবে না, এর জন্য প্রয়োজন হবে গ্রাউন্ড সাপোর্ট। আর এজন্যই বিশাল লম্বা বেশ কয়েকটি মেহগনি গাছকে সাপোর্টিং পিলার হিসাবে ট্রি হাউজের নিচে অ্যাডজাস্ট করা হলো, যাতে স্ট্রেংথের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ না হয়। ট্রি হাউজের মূল বডিতে ঢোকার জন্য তার তৈরি করা সিঁড়ি এবং সেই বডির মধ্যখানে যে দূরত্ব সেখানেও কায়দা করে একটা মই বানিয়ে দিল, যেটার মাধ্যমে ট্রি হাউজের মিডল পার্ট দিয়ে এই হাউজের ভিতরে প্রবেশ করতে হবে। প্রিয় দর্শক, দেখতে দেখতে জোয়ের ট্রি হাউজের মূল কাঠামোর কাজ একেবারে শেষ পর্যায়ে এসেছে। তার তৈরি করা মাচার উপরের চারপাশে এখন তৈরি হবে ট্রি হাউজের দেয়াল। সময় যত যাচ্ছে শীত তত বাড়ছে, তবে সৌভাগ্যক্রমে দ্বিতীয়বারের মতো বৃষ্টি আর তার কাজে বাধা হয়ে দাঁড়ায়নি। জো আত্মবিশ্বাসের সাথে তার কাজকে খুব দ্রুত এগিয়ে নিয়ে যেতে থাকে। যে কোনোভাবেই হোক বরফ পড়ার পূর্বেই ট্রি হাউজের কাজ সম্পন্ন করতে হবে। প্রতিটা ইনস্টলেশনের পরে সে পরীক্ষা করছে এই যেমন ট্রি হাউজের নিচে যে ওয়ার্ম হিটার চুলাটা রয়েছে সেটা ঠিকভাবে কাজ করছে কিনা, তার উপরে একটা পরীক্ষামূলক রান্নাবান্না করেছে। এছাড়াও একটা ম্যানুয়াল ওয়াটার হিটার যেটা কাঠের গুঁড়িকে পুড়িয়ে পানি গরম করা হয় সেটাও ঠিকভাবে কাজ করছে কিনা পরীক্ষা করা হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা উপর থেকে দেখতে পাচ্ছেন কতটা জটিল এবং কঠিন একটা কাঠামোর উপরে এই ট্রি হাউস দাঁড়িয়ে আছে। বিশেষ করে গাছটার ব্রাঞ্চগুলো অত্যন্ত আঁকাবাঁকা এবং বাঁকা হেভি ব্রাঞ্চগুলোর সাথে অ্যাডজাস্ট করে এই ট্রি হাউস বানানো এটা কিন্তু চারটিখানি কথা নয়। তো আপনি কি ভাবছেন, জো সফল হয়ে গিয়েছে? নির্ধারিত সময়ে সে কাজ সম্পন্ন করে ফেলেছে? না ভাই, জো বরফ পড়ার পূর্বে 100% কাজ শেষ করতে পারেনি। তবে চালের কাজটা মোটামুটি সমাপ্ত করতে পেরেছে, কিন্তু তার পূর্বেই বরফ পড়া শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে চাল, সিলিং সবকিছুর উপরে কয়েক ফুট বরফের স্তর পড়ে আছে। ঝুঁকিপূর্ণভাবে এই ট্রি হাউসের উপরে উঠে একটা হ্যান্ড ডিভাইসের সাহায্যে চাল থেকে সবগুলো বরফকে সাফ করা হলো। উপরে বরফ থেকে যত লিকেজ আছে কিনা সেগুলোকে পরীক্ষামূলকভাবে সিলিং এর মাধ্যমে এবং ওয়াটার রেসিস্ট্যান্স কেমিক্যালের মাধ্যমে সেগুলোকে ফিক্স করা হলো। এছাড়াও ঘরের ভিতরে তার মূল গাছ থেকে কাটা কাঠগুলোকে চমৎকার কারুকার্যের মাধ্যমে বেশ কিছু সবিজ এবং ফার্নিচার বানিয়ে সে ট্রি হাউসের ভিতরে স্থাপন করলো। সেখানে স্বয়ংক্রিয় হিটার স্থাপন করা হলো, বরফ থেকে সংগ্রহ করা পিওর ড্রিঙ্কিং ওয়াটারের পট রাখা হলো, ক্যাবিনেট তৈরি করা হলো এবং এই সবগুলোই কিন্তু মূল গাছ থেকে কাটা উচ্ছিষ্ট কাঠ দিয়ে তৈরি করা হলো। আর এই বরফের সাথে যুদ্ধ করে বাকি কাজগুলো করার জন্য তাকে অনেক কষ্ট করতে হয়েছে। এমনও হয়েছে যে গরমকালে যে ঝর্ণার মধ্যে পানিতে গোসল করে করে খাবার খেত, সেই ঝর্ণা তো এখন বরফের টুকরো হয়ে গিয়েছে। সেই ঝর্ণার বরফের টুকরোগুলোকে ফাটিয়ে টুকরো বরফ এনে বাসায় সেগুলোকে গলিয়ে সেগুলো দিয়ে রান্না করে বা সেগুলোকে গলিয়ে পানি পান করতে হয়েছে তাকে। কিন্তু থেমে যায়নি জো। যে কাজ প্রতিকূল আবহাওয়ায় থেমে গিয়েছিল, বরফ পড়ার পূর্বে শেষ করার কথা ছিল, হাজারো বাধা বিপত্তিতে আটকে গিয়েছিল, সবকিছু ছাপিয়ে কঠোর ধৈর্য এবং পরিশ্রমের মাধ্যমে চূড়ান্তভাবে সে তার বিলিয়নিয়ার ক্লায়েন্টকে ফাইনাল প্রজেক্ট বুঝিয়ে দিতে সক্ষম হলো এবং ফলাফল স্বরূপ তার এই ধৈর্য, ডেডিকেশন এবং শ্রমের মূল্যায়ন হিসাবে তাকে নির্ধারিত পারিশ্রমিকের থেকে 10 গুণ বেশি অর্থ তার ক্লায়েন্ট প্রদান করেছিলেন।
আমরা আমাদের জীবনে সকল সফলতার তাৎক্ষণিক চাই। মনে রাখবেন, কিছু কিছু সফলতার জন্য আপনাকে ধৈর্য, শ্রম এই সব কিছুর ইনভেস্টমেন্ট করতে হবে। অপেক্ষায় থাকতে হবে সঠিক সময়ে। যখন পাবেন তখন এত বেশি পাবেন যতটুকু হয়তো আপনার প্রয়োজনও ছিল না। আত্মবিশ্বাসী হন, ধৈর্যশীল হন। আমাদের মধ্যে এই দুটো জিনিসের খুবই অভাব।